শপথ ছাড়াই মেয়রের আসনে বসলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা দেন তিনি। বলেন, তিনি নন, বরং যারা শপথ না পড়িয়ে দুর্নীতি করছে তারাই অবৈধ। লন্ডন সাফল্য ইশরাকে ম্লান। বিএনপি নেতা ইশরাক হোসেনের উপর নগরবাসী ক্ষুব্ধ ও বিরক্ত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে রাস্তা দখল ও নগর ভবন তালাবদ্ধ করে টানা আন্দোলন করছেন ইশরাক ও তার অনুসারীরা। ফলে মানুষ প্রতিদিন যেমন যানজটে অতিষ্ঠ, তেমনি নাগরিক সেবা থেকে বঞ্চিত। বিএনপির উচিত ইশরাককে এখনই থামানো। শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী, ইশরাক হোসেনও তেমনি ভাবে মাননীয় মেয়র। তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনাব ইশরাক সাহেব, যিনি তার নিজেকে মেয়র হিসেবে ঘোষণা করে মাননীয় মেয়র লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন। তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন, যেটা অত্যন্ত দৃষ্টিকটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে এই মুহূর্তে ভিডিওটি যারা প্লে করেছেন, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে কপাল পুড়ল বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের। একথা কেন বলছি তা একটু পরেই বুঝতে পারবেন। যেভাবেই হোক তাকে মেয়র হতেই হবে, মেয়র হওয়া লাগবে, মেয়রের চেয়ারে তাকে বসতেই হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসিনা স্টাইলে মেয়র হতে চেয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক। শপথ ছাড়াই মাননীয় মেয়র হচ্ছে ইশরাক হোসেন। দখল করেছে নগর ভবন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারপর থেকেই রাজনৈতিক অঙ্গন জুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে। গুঞ্জন উঠেছে ইশরাকের এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইশরাককে বিএনপি থেকে বহিষ্কারও করা হতে পারে। দলীয়ভাবে ইশরাককে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে। আসলেই কি তাই? প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে ইশরাক হোসেন কি করেছে, কেনই বা ইশরাকের কপাল পুড়তে চলেছে, আমরা সেটা কয়েকটা প্রতিবেদনের মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী, ইশরাক হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র। আপনারা জানেন যে 5ই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে, আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পলাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন। শুধু কেউ কেউ করছেন না, স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লিখলে, কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনও তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এমনকি তিনি লাইভে আসেন, তার পেজে, তার বিভিন্ন পোস্টে সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময়ে কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনও কিভাবে প্রধানমন্ত্রী থাকে, এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই, সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনাব ইশরাক সাহেব, যিনি তার নিজেকে মেয়র হিসাবে ঘোষণা করে মাননীয় মেয়র লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন। তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন, যেটা অত্যন্ত দৃষ্টিকটু, আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা, এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন। আমি এই মেয়র ইশরাক সাহেবের পক্ষে ভিডিও করে বক্তব্য দিয়ে, এমনকি তার যখন যমুনার সামনে তিনি আন্দোলন করেছেন সেটাকেও কিঞ্চিত সমর্থন জানিয়ে আমি তার মেয়রটাকে পক্ষেই রায় দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত সাহেবকে যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে, এই একই আইনে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন সাহেবের সন্তান ইশরাক সাহেবকেও দেওয়া উচিত। এবং পাশাপাশি শুধু তাদেরকেই না, চরমনায়ের পীর সাহেবের ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব মুফতি ফয়জুল করিম সাহেবকেও মেয়র হিসেবে দেওয়া উচিত ছিল। কেন বলেছিলাম সেই সময় দেওয়া উচিত ছিল? এর অন্যতম কারণ হচ্ছে সরকার একটি জায়গায় দিয়েছে এবং সেই একটি জায়গায় দেওয়ার কারণে বাকি দুটি জায়গায়ও তাদের প্রাপ্যতা রয়েছে।
কিন্তু আমি তাদের প্রতি সেই সহানুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছি, বিবৃতি দিয়েছি, চরমনাইয়ের পীরের পক্ষে তখনও বলেছি, এখনো বলছি, যদি সরকার ইশরাককে মেয়র দেয় অবশ্যই চরমনাইয়ের পীরের ভাইকেও মেয়র দিতে হবে, সেখান থেকে আমি কিঞ্চিত সরছি না। কিন্তু আজ বলছি ইশরাক সাহেবের অতিরঞ্জিত বাড়াবাড়ির বিষয়টি নিয়ে, যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে এবং বিবেকের তাড়নায় আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনার কাছে মেয়রটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে, তাই তো? একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না। রাষ্ট্রের আইন কানুন তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন, সভা করলেন, সভা ডাকলেন এবং সেটা আবার আপনার শুভানুধ্যায়ীরা প্রচার করছেন। এটা চরম ধৃষ্টতা। এই সরকার আমাদেরই সরকার। এই সরকার আজকে না থাকলে, আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা, কোথায় থাকতেন, আমি কোথায় থাকতাম, সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত। 5ই আগস্টের কারণে আজকে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি, মেয়র বনে যেতে পারছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি, রাজনীতি করার স্বপ্ন দেখছি। এ কিছুই হতো না যদি 5ই আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা শহীদ হয়ে দেশকে আজকের এই জায়গায় নিয়ে আসতে না পারতেন। আপনি নিজেই নিজের পোস্টের নিচে যান, ইশরাক সাহেব, দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য। নিশ্চয়ই আপনি একজন যুব নেতা, আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রাপ্ত একজন পজিটিভ ভালো মানসিকতার নেতা, এবং সে কারণে আপনার প্রতি আমার রয়েছে ভিন্ন ধরনের একটি আবেগ, অনুভূতি এবং ভালোবাসা। এবং সেই ভালোবাসার কারণেই আমি মনে করেছি আপনার মেয়রটা প্রাপ্তি, কিন্তু যে আচরণটা করছেন এটা কোনোভাবেই কাম্য নয়। আপনার এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে, মেয়র ঘোষণা করে দিয়ে দিবে, চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে। আর এটাকেই সরকারকে মেনে তারপরে আবার সেটাকেই মেনে তারপরে পথ চলতে হবে। এটা তো কোনো সভ্যতা হতে পারে না। চরম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা। আপনি গতানুগতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নেই, আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্ণগোহরে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে। আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হননি, এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে 2018 সালে নির্বাচন অনৈতিক হয়েছে, 14তে অনৈতিক হয়েছে, আপনার 8 সাল থেকে শুরু করে 13, 14, 18, এই 24 যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে। সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায়। কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে, কাউকে না কারো কাছে আমাদেরকে কি বলে শরণাপন্ন হতে হবে। আজকের মেয়র হিসেবে এই সরকারের যে কাজটি ভুল হয়েছে সেটা হয়েছে গেজেট প্রকাশের পরেই কাউকেই মেয়র হিসেবে নিযুক্ত না করা উচিত ছিল। তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনাও হয়তো আসতো না। সরকারের উচিত ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে আরেকটি আইনের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায় মেয়র ইলেকশনগুলো করে দেয়া। তাহলে আর আজকের এই ভেজালটা থাকতো না। হয়তো সরকার প্রথমটা করেছে আবেগে, অথবা তারা হয়তো বুঝতে পারে নাই এতটা জটিলতা হবে সেটা ভাবতেও পারে নাই। পরবর্তীগুলো হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এভাবেই হয়তো চিন্তা করছেন যে না আর কাউকে দিব না, তাতে যতই সমালোচনা হোক। কিন্তু আজকের এই সরকারকে আমাদের সহযোগিতাই করা উচিত ছিল। একটি মেয়রই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। আজ আপনি মেয়র হতে পারলেন, কিন্তু এই অবৈধ পথের আজকের যে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতা দখল করেছে সেই আওয়ামী লীগের পথই যদি আপনাকে পথ চলতে হয় তাহলে সেটা জাতির জন্য, দেশের জন্য, মানবতার জন্য, আমাদের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয়। কিন্তু আপনি সেই পথটা এখন তৈরি করেছেন এবং আপনি আপনার ইমেজটাকে সেখানে ডাউন করেছেন। আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা 99% মানুষ অপছন্দ করে। শুধু 1% যারা গরুর ইজারাদার নিতে চায়, বাজারের ইজারাদার নিতে চায়, টেন্ডারবাজি করতে চায়, অসৎ উপায়ে ইনকাম করতে চায়, তারাই ইশরাক সাহেব আপনার পাশে এখন তাল দিচ্ছে। আপনি খুঁজুন ওদের আইডিগুলো, ওদের আইডিতে দেখবেন না 5ই আগস্টের পূর্বে কোনো মজলুমের আর্তনাদ দেখবেন না, ওদের কোনো আন্দোলন সংগ্রামের ইতিহাস দেখবেন না। এরা তাল দিয়ে আপনাকে বোকা বানিয়ে এখন আপনাকেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমার কাছে সেটাই মনে হচ্ছে। ভাবছেন কেউ তো কিছু বলছে না, না কেউ কিছু বলবে না। এই কেউ কিছু বলবে না এই না বলার মধ্য দিয়েই যে প্রতিবাদ আসছে, এটাই আপনার পতন, এটাই আপনার জন্য অসৌজন্যতা, এটাই আপনার জন্য সবচাইতে খারাপ একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। আপনাকে ঘাড় ধরে নামিয়ে দেওয়ার প্রয়োজন নেই, বরং আপনাকে এখন সারা বাংলাদেশের মানুষ মনে করছে যে আপনি চরমভাবে এই পদের জন্য এত পরিমাণ আগ্রহ নিয়ে বসে আছেন যে আপনাকে পদ দিতেই হবে। এটার পক্ষে আমি নই। আমি অবশ্যই আপনার নৈতিক বিচারের পক্ষে। আমি আপনার মেয়র হিসেবে যেন আপনার এই রায় অনুযায়ী সরকার সুন্দর ব্যবস্থা করে দেয় সে পক্ষে, কিন্তু আপনি শপথ নেওয়ার আগে মেয়র লিখে বসে বসে নিজে সমাবেশ করবেন সেটার পক্ষে আমি যেমন নই, দেশের কোনো মানুষই নয়। জনগণ এখন আর এই আন্দোলন প্রতিদিন পছন্দ করে না।
জনগণ একটু স্বস্তি চায়, জনগণ একটু আরাম চায়, জনগণ একটু আনন্দ চায়, জনগণ একটু উৎসব চায়। কাছে কাছে ঘুরঘুর করা কিছু দালালরা আপনাকে নেতা বানিয়ে দিলেই নেতা হওয়া যাবে না, বরং বাংলার প্রত্যেকটি মণিকোটায় মানুষের হৃদয়ে স্থান অর্জন করার মধ্য দিয়েই নেতা হতে হবে আমাদেরকে। প্রিয় সহযোদ্ধা, প্রিয় ইশাক ভাই, নিশ্চয়ই আপনার কাছে আমার এই বক্তব্যগুলো খুব একটা ভালো লাগবে না, কারণ 5ই আগস্টের পরে সত্য কথাগুলো অনেকেরই ভালো লাগে না, এবং যাদের লাগে না তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কারোরই ওই অর্থে সেই 5ই আগস্টের পূর্বে জুলুমের খাতায় নাম ছিল না। আমরা সেই জুলুম অত্যাচার স্বীকার করে, এবং আপনিও জুলুম অত্যাচার স্বীকার করেই আন্দোলন করা একজন মানুষ, কিন্তু আপনার এই জায়গাটায় বুঝতে হবে আপনি কারো ফাঁদে পাড়া দিয়েছেন কিনা, আপনি কারো পিছন থেকে লাঠিমের গুটি হিসাবে লড়ছেন কিনা, এটা আপনাকে বুঝতে হবে। এই ঢাকার মেয়র আপনি নির্বাচিত হয়ে জনতার কাতারে জনতার মেয়র হন, আমার কোনো আপত্তি নেই, কিংবা অন্য যে কোনো ব্যক্তি নির্বাচিত হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি ওই জায়গায় অবৈধ পথে আপনি নিজেকে মেয়র দাবি করে চেয়ার পেতে বসে যাবেন, এটা কামনা নয়, এটা দেশবাসী চায় না। এটা চরম ধৃষ্টতায় স্থাপন করেছেন। যেমনি শেখ হাসিনা নিজেকে এখন প্রধানমন্ত্রী দাবি করে বিবৃতি দেয়, আপনিও আজকে নিজেকে মাননীয় মেয়র বলে বিবৃতি দিচ্ছেন। শেখ হাসিনার মধ্যে আর আপনার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? শেখ হাসিনার আমলের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? শেখ হাসিনার অনুসারীদের মধ্যে আর আপনার অনুসারীদের মধ্যে পার্থক্যটা কোথায়? জনগণ আর পার্থক্য খুঁজে পাচ্ছে না। অতএব এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কাজ থেকে যদি নিজেকে গুটিয়ে না রাখেন, তাহলে যেমনিভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন, দলকে ক্ষতিগ্রস্ত করছেন, দেশকে এবং দেশের সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছেন। আশা করি দেশবাসী সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার থাকবে, পাশাপাশি দেশবাসী সকল প্রকার অন্যায় আচরণের বিরুদ্ধেও সোচ্চার থাকবে। রাজনীতিবিদদের ধৈর্যের পরিচয় দিতে হবে, আকাশ সমান হৃদয় নিয়ে পথ চলতে হবে, আগামীর পথ প্রশস্ত করতে হলে ক্ষুদ্র মানসিকতা পরিহার করে এগিয়ে যেতে হবে। এই সরকারের অনেক কিছু আমারও পছন্দ নেই, আর হতে হবে এমনটা কথাও না। গণতান্ত্রিক নিয়মে এটাই বাস্তবতা, আমার কিছু ভালো লাগবে, কিছু খারাপ লাগবে, কিন্তু সরকারের সহযোগিতা না করলে মনে রাখতে হবে 2024-এর বিপ্লবের মাধ্যমে আন্দোলন করছি, 2400 নয় 29 পর্যন্ত অপেক্ষা, আর 29 নয় 41 পর্যন্তই হয়তো অপেক্ষা করা লাগতো, আর এখন হয়তো আমাদেরকে গরুর হাটের সমাবেশের জন্য অপেক্ষা করা লাগতো, কিংবা পালিয়ে বেড়াতে হতো, আর জেল, জুলুম, অত্যাচার কিংবা আয়না ঘরে থাকতে হতো। অতএব এত বড় বিপ্লবের পরে এর চেয়ে বড় আমাদের জন্য বিজয় কিছু নেই, যে অন্তত আমরা স্বাধীন আছি। ধৈর্য ধারণ করুন, মসৃণ ভাবে সুন্দরভাবে পথ চলুন, কিন্তু কখনোই অতিরঞ্জিত কোনো কিছু করে নিজের বিবেককে আজকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করবেন না। করলে নিজেকেই যেভাবে নিজেই শেষ করবেন, পাশাপাশি দল এবং দেশকেও ধ্বংস করবেন। শপথ ছাড়াই মেয়রের আসনে বসলেন বিএনপি নেতা ইশাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা দেন তিনি। বলেন, তিনি নন, বরং যারা শপথ না পড়িয়ে দুর্নীতি করছে তারাই অবৈধ। প্রধান অতিথি মাননীয় মেয়র ইশাক হোসেন কেবল ব্যানারে খচিত এমন লেখাই নয়, স্বাচ্ছন্দ্যে সেই আসন গ্রহণ করে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। দিক নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের। মাসখানেক ধরে শপথ পড়ানোর দাবিতে ইশাক হোসেনের আন্দোলন এখনো ফল না পেলেও বসে নেই তিনি। জন্ম নিবন্ধন সনদ সহ ঢাকা দক্ষিণের নাগরিক সেবা নিশ্চিতে কার কি দায়িত্ব তাও ভাগ করে দেন তিনি। প্রত্যেকটি ওয়ার্ডের যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে। নগর ভবনে এই সভা শেষে সংবাদ সম্মেলন করেন ইশাক। অবৈধ মেয়রের অভিযোগ নাকচ করে তীর ছোড়েন সরকারের দিকে। মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসন অবৈধ হয়ে গিয়েছে। এটাই আবারও আহ্বান জানাতে চাই যে তারা যাতে আর জনদুর্ভোগ না বাড়িয়ে, আর কালক্ষেপণ না করে, আর একটা মিনিটও যাতে তারা কালক্ষেপণ না করে, দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসাবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে, সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে, এবং নগরবাসীর যে দুর্ভোগ, যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে, এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনও এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনও চালু করা সম্ভব হচ্ছে না, সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থা কেটে যায়, এটি আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি।
আমরা বারে বারে বলেছি যে আমাদের এই আন্দোলনটি শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন এবং এখানে ঢাকার যারা ভোটাররা রয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন এখানে আসছে এবং তাদের দাবিটি জানাচ্ছে। অতএব সরকারের উচিত হবে তারা যদি তাদের নিরপেক্ষতাটা বজায় রাখতে চায়, তারা যদি মনে করে যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি মনে করে যে আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেটি যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায়, তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে দ্রুততম সময় এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিতে বাস্তবায়ন করে। আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব, আমি চালিয়ে যাব বললে ভুল হবে। সর্বস্তরের জনগণ তারা প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করছে এবং এই আন্দোলনটি চলমান থাকবে। এটি হচ্ছে গিয়ে আমাদের সর্বশেষ কথা, এই আমি বলতে চাই। স্বপ্রণোদিত হয়ে দায়িত্বভার গ্রহণ করার আপনারা আমার একটি অতীতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হয়তো এই জন্য কথাটি বলছেন। আমি বলেছিলাম যে যদি বর্তমান সরকার তারা শপথ অনুষ্ঠান না করে তাহলে ঢাকার ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজে শপথ গ্রহণ করে বসে পড়বো, এরকম একটি কথার পরিপ্রেক্ষিতে আপনি এই কথাটি বলেছেন। তবে আমি আপনাদেরকে বলতে চাই সেটি একটা বক্তব্যের মাঝে কথাটি বলেছিলাম। আমরা বাংলাদেশের যে নিয়ম, বাংলাদেশের যে আইন, সেটির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং আমরা আশা রাখবো যে বর্তমান সরকার তারা আইনি তারা পদক্ষেপ নেবে এবং পদক্ষেপ নিয়ে তারা এই শপথ অনুষ্ঠানটি তারা অনুষ্ঠান করবে। আর আমরা আজকে যেটা করছি সেটা হলো গিয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে যারা বিভিন্ন পর্যায়ে নগর ভবনে সেবা দিয়ে যাচ্ছে জনগণকে, তাদের সাথে আমরা মত বিনিময় করছি। যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা আমার জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে। কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে সেখানে ঘোষণা করা হয়েছে। লন্ডন সাফল্য ইশরাক ইমলান। বিএনপি নেতা ইশরাক হোসেনের উপর নগরবাসী ক্ষুব্ধ ও বিরক্ত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে রাস্তা দখল ও নগর ভবন তালাবদ্ধ করে টানা আন্দোলন করছেন ইশরাক ও তার অনুসারীরা। ফলে মানুষ প্রতিদিন যেমন যানজটে অতিষ্ঠ, তেমনি নাগরিক সেবা থেকে বঞ্চিত। ইশরাকের আন্দোলন লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকের সাফল্যকে ম্লান করে দিচ্ছে বলে এক বাক্যে স্বীকার করছেন সবাই। তারা মনে করেন বিএনপির উচিত ইশরাককে এখনই থামানো, নইলে এই অযৌক্তিক আন্দোলন বিএনপিকে বিতর্কে ফেলবে। ডিএনসিসির মেয়র হিসেবে শপথ নিতে গত 14 মে থেকে নগর ভবনে তালা দিয়ে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন শুরু করেন। নগর ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন কক্ষ ও ফটকে অন্তত 70টি তালা ঝুলিয়ে লাগাতার আন্দোলন চালানো হচ্ছে। এই আন্দোলনের সঙ্গে ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের একটি অংশকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঈদের আগে ইশরাক হোসেন 18 দিন কর্মসূচি পালন করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করে। তারা গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত প্রতিষ্ঠান সচিবালয়ে একদিন ঘেরাও করে। ঈদুল আজহার ছুটিতে কয়েকদিন বিরতি দিয়ে সরকারি অফিস খোলার দিন থেকে আবারও শুরু করে আন্দোলন। গতকালও নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। ইশরাক হোসেন সমাবেশে ঘোষণা করেন মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে তিনি কর্মসূচি চালিয়ে যাবেন। ইশরাকের এই আন্দোলনের ফলে সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। এতে করে নাগরিক দুর্ভোগ চরমে উঠেছে। এ প্রসঙ্গে সমাবেশে ইশরাক হোসেন বলেন, প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। তিনি একথাও বলেন তাকে শপথ না পড়ানো হলে নিজে শপথ নিয়ে মেয়রের দায়িত্ব পালন করবেন। আন্দোলনের ব্যাপারে গতকাল প্রতিক্রিয়ার জন্য ইশরাক হোসেনকে ফোন করলে তিনি বলেন বিজি আছি পরে। ইশরাক গতকাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে নগর ভবনের কনফারেন্স রুমে সভা করেন। ওই সভার ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা ছিল। ইশরাকের মামলার রায়, শপথ ও তার আন্দোলন নিয়ে আমার দেশের পক্ষ থেকে সরকার, নির্বাচন কমিশন, বিএনপি সহ সব মহলের সঙ্গে যোগাযোগ করা হয়। ইশরাকের আন্দোলনের ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকায়ও মানুষ সমালোচনা করেছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ায় শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। ইশরাকের আন্দোলনকে সরকারের তরফ থেকে দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর বলে দাবি করা হয়। ইশরাকের আন্দোলনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, এই আন্দোলনের সঙ্গে দল সম্পৃক্ত নয়, একান্তই তার নিজস্ব ও ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ইশরাকের উচিত এই মুহূর্তে আন্দোলন বন্ধ করা, কারণ তাকে বুঝতে হবে তিনি একটি বড় দলের নেতা এবং তার বাবা ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, যিনি নাগরিকদের বিড়ম্বনায় না ফেলে সেবা করে গেছেন। তাছাড়া লন্ডনে তার দলের সঙ্গে সরকারের নির্বাচন সহ সার্বিক বিষয়ে একটি সফল বৈঠক হয়েছে, আর বিএনপি একসময় সিটি কর্পোরেশনের ওই নির্বাচনকে অবৈধ বলে দাবি করে আসছে। আদালত ওই নির্বাচনটিকে অবৈধ বলেছে। অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার বিষয়টির সঙ্গে নৈতিকতার প্রশ্ন জড়িত। আমার দেশের প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইশরাকের আন্দোলনের সঙ্গে দল যুক্ত নয়, বিষয়টি শিগগিরই দলীয় ফোরামে উপস্থাপন হবে এবং আলোচনা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে অনুষ্ঠিত সফল বৈঠকের পর যে আশা ও স্বস্তি বিরাজ করছে সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। বিএনপির আইন সম্পাদক ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল মনে করেন, আইন অনুযায়ী গেজেট প্রকাশের পর তা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। সরকার এ দায়িত্ব পালন করতে পারেনি। চলমান আন্দোলনের প্রশ্নে এই বিএনপির নেতা বলেন, একজন রাজনীতিকের দায়িত্ব হচ্ছে বিচক্ষণতার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা বুঝে দায়িত্ব পালন করা। জনমতের বিরুদ্ধে যায় এমন কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকা দরকার। এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ডিএনসিসির মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ ও পরে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল, দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননা। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় 30 থেকে 40% নাগরিক সেবা হ্রাস পেয়েছে। আমাদের কর্মকর্তারা ওয়াসা অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়। এ নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া বলেন, বিষয়টি আইনি ও রাজনৈতিক, তবে এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। একজন কর্মচারী হিসেবে এর বেশি কিছু বলতে পারি না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু তারা লিখিত কিংবা মৌখিক কিছুই জানায়নি, যার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে গেজেট জারি করা হয়। কারণ আদালতের নির্দেশনার আলোকে 10 দিনের মধ্যে গেজেট জারির জন্য নির্ধারিত ছিল। কমিশনের সম্মতির আলোকে এটা করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালে কোনো মামলা হলে সেখান থেকে যে আদেশ আসবে তা প্রতিপালন করা ইসির কর্তব্য উল্লেখ করে কমিশনের মুখপাত্র আখতার আহমেদ বলেন, মামলায় ইসির পক্ষ হওয়ার আইনি বিধান নেই, কারণ নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইসির কর্মপরিধি হচ্ছে তফসিল ঘোষণা থেকে গেজেট জারি করা পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, ইশরাকের এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। মানুষ যথেষ্ট বিরক্ত। ইশরাকও তার আন্দোলন ও দাবির পক্ষে কোনো যুক্তি পেশ করতে পারেননি। উপরন্তু তিনি শেখ হাসিনার প্রহসন ও প্রতারণামূলক নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করছেন বলেই প্রতীয়মান হচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি কেন তাকে আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দিচ্ছে না সেটা নিয়েও জনগণের মনে প্রশ্ন রয়েছে। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এই ঘটনার অবসান হওয়া দরকার। সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে এর সমাপ্তি টানতে হবে, না হলে যে বিশৃঙ্খল পরিস্থিতি ইতোমধ্যে তৈরি হয়েছে তার আরো বিস্তার ঘটবে। বদিউল আলম মজুমদার বলেন, প্রয়োজনে দুই পক্ষের আইনজীবীকে নিয়ে বিষয়টির সুরাহা করতে হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি ডক্টর তোফায়েল আহমেদ বলেন, মানুষকে সেবা বঞ্চিত করে যে আন্দোলন করছেন, এজন্য জনগণের উচিত তাকে জবাবদিহি করা। যে আন্দোলন হচ্ছে তা থামানোর কোনো মানুষ দেখছি না, তার দলের কাউকেও উদ্যোগ নিতে দেখছি না। তিনি বলেন, আমরা দেখলাম তিনি নিজে সেবা দেবেন, আইনত কি তিনি কোনো সেবা দিতে পারবেন? কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার পরে কি শপথ নেওয়ার কোনো সুযোগ আছে? তার উচিত শপথের আন্দোলন না করে সিটি কর্পোরেশনের নির্বাচনের দাবিতে আন্দোলন করা। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেন, লন্ডনে বৈঠকের পর ইশরাকের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হওয়াটা বেশ স্বাভাবিক। কারণ বিএনপি যেখানে ক্ষমতায় আসছে সেখানে মেয়াদ উত্তীর্ণ একটি মেয়র পদের জন্য এমন একটি আন্দোলন কোনোভাবেই কাম্য হতে পারে না। আদিকাল থেকে বাংলাদেশের মহাজনরা কি করে জানেন? সুদী মহাজনরা, এরা দেখবেন যে কৃষকের যখন চাহিদাটা হয় না, কোন একটা চাহিদা দেন, ছোটখাটো বিষয়ে একটা ছোট রোগ বিমো বা একটা ছোট ফোড়া হয়েছে সামান্য, এটা যে পর্যন্ত ক্যান্সার না হয় এই পর্যন্ত কৃষককে সুদে টাকা দেয় না। বা আর্থিক সহায়তা দূরের কথা, আগে জমিদাররাও তাই করতো, অথবা যারা খুব ঝানু ব্যবসায়ী, কেউকে বিপদে ফেলতে পারলেই সাংঘাতিক লাভ। মানে বিপদে ফেলে যখন একটা সময় গিয়ে ওই লোকটা একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তাকে সুদের মহাজনরা সুদের টাকা দেয়। এটা কাবুল গেলারও তাই করতো। এবং অভাবী লোকজন দেখে দেখে বাংলাদেশে এনজিও গুলা বের করে, দেখবেন বের করে করে সবচেয়ে অভাবী যে মানে যারা ছাল চুলা নাই তারই টাকা দেয়, কারণ এরে ঘেটিতে ধরতে সুবিধা।
আমি সেই কথা বলছি না। কিন্তু এরকম মানুষকে পেঁচাইতে মানে পাসপোর্ট আপনি চাকরি দিবেন না একজনকে, ঘুরতেছে বিদেশি কেউ, পাসপোর্টের মেয়াদ শেষ, তারপরে তো এটা তুমি নিজেই আসতে পারবা না এখানে। এরকম হয় যে বিদেশে যারা যায় তাদের ক্ষেত্রে হয়। দেখবেন যে বিদেশ পাঠানোর কথা দালালরা টাকা নিয়েছে, টাকা নেওয়ার পরে এমন ঘোরান্তি শুরু করে, ঘুরাইতে বেচারার পাসপোর্টের মেয়াদ শেষ হয়, ভ্যালিডিটির ভিসার মেয়াদ শেষ হয়, তারপরে কয়েকবার যাও তোমার ফ্লাইটের টিকিট ধরায় দেয়। ইশরাক হোসেন বিএনপির মেয়র, এবং তিনি এখন মেয়র বলাই যায়, কারণ তিনি নিজে নগর ভবনে গেছেন, বলছেন সমস্ত নগর সুবিধা তিনি দিবেন এবং তারা এটা মেনটেন করবেন। এবং তার পেছনে যে ব্যানার আজকে টাঙানো হয়েছিল, আমি 16 জুন 2025 কথা বলছি, সেই ব্যানারও লেখা ছিল মাননীয় মেয়র। সেই মেয়র তাকে নিজে মেয়র ঘোষণা করেছেন। কারণটা হলো ওই যে তার মেয়রের শপথ নেওয়ার যে সময়টা ছিল, এই সময়টাকে ভংচং করে, বাংলা ভাষায় ইদানিং ভংচংটা প্রচলিত শব্দ, এই ভংচং করতে এবার কোর্টে যায়, কোর্টে এই রায় হয় সেই রায় হয়, তারপরে যায় আবার ইলেকশন কমিশন ঘুরে টুরে আবার আসে সেই মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিষয়টা কিন্তু আগে শুরুতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ছিল, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গেল কোর্ট পাঠাইলো এটা ইলেকশন কমিশন হয়ে আবার স্থানীয় সরকার মন্ত্রণালয়, এর মধ্যে দিয়ে মেয়র হওয়ার ডেট এক্সপায়ার হয়ে গেছে। আর এক্সপায়ার ডেটেও ইশরাক সাহেব মেয়র হতে চান। আমি বলবো যে বাস্তবিক অর্থে এখানে একটা ইগোর সমস্যা তো তৈরি হয়েছেই, এবং ইশরাক হোসেনের যে ইমেজ, তিনি যে ত্যাগ তিতিক্ষার মানুষ, সেই জায়গায় তাকে এরকম নাকানি চোবানিটা বিএনপি ক্ষমতায় আসার আগেই খাওয়ালো। এবং নাটের গরু ইশরাক হোসেনের অভিযোগ, এর আগের দিন বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি নাকি কাণ্ডটা করেছেন, তাই তো বলেছেন ইশরাক হোসেন। এবার ইশরাক হোসেন একটু সবক দিয়েছে, এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিছু সবক দিয়েছেন ইশরাক হোসেনকে, বলছেন শপথের সুযোগ নেই, আর বাবা যাই বলো না বলো, আমি এখন আইন ভাঙবো কেমনে। আচ্ছা, পরিপক্ক আচরণ প্রত্যাশা করি। স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ ও পরে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই। প্রেসটা যখন লেগেছিল, তারপরে যখন একটু জটিল হলো, তিনি 10টি কারণ তুলে ধরেছিলেন, আপনাদের সামনে আমরা এগুলো উপস্থাপন করেছিলাম, এই 10 কারণ জটিলতা। তখন কিন্তু এটা বলে নাই, তখন অপেক্ষায় ছিলেন কি যে মেয়াদটা শেষ হোক, তারপরে ধরবো ঠিক মতো। তিনি বলেন, মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবার বিঘ্ন ঘটানোর দায়িত্বশীলতা ও আইনের শাসনের প্রতি অবমাননা। ইশরাক হোসেন বলছেন যে এই যে প্রশাসক বসানো হচ্ছে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইচ্ছায়, এতে করে ঢাকার মানুষের মধ্যে ভোটে যেন প্রভাব ফেলা যায়, আগামী ভোটে, সেইটার চেষ্টা চলছে। আসিফ হোসেন বলছেন, তবে এভাবে ক্ষমতা প্রদর্শন এটা অবমাননাকর। তিনি এক বিজ্ঞপ্তিতে এটা বলেছেন। তিনি বলছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একজন নেতার থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে, ইশরাক হোসেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, যেটাকে আপনারা বলছেন শেখ হাসিনা বিরোধী লড়াই, আওয়ামী লীগ বিরোধী লড়াই, ইশরাক হোসেন যখন সেই পুরনো ঢাকার গলিতে পুলিশের দেদারছে ঝড়ো টিয়ার সেল, তারপর কাঁদানে গ্যাস এবং রাবার বুলেটের মুখে তিনি যখন একরকম মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দিয়েছেন এবং অসংখ্যবার ওই সরকারকে তিনি চ্যালেঞ্জ করেছেন, তখন আজকে তার উপরে যে ছড়ি ঘোরাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা তখন কোথায় ছিলেন? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা মানেন, তাকে সম্মানটা কি দিয়েছেন? একদিনের মেয়রই যদি হয়ে থাকতে পারে। হ্যাঁ, তারা আওয়ামী লীগ সরকারের সময়ের নির্বাচন মানে না, আবার ওই নির্বাচনেরই ফল হিসাবে মেয়রে বসতে চায়, সেটা আলাদা বিতর্ক। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের অপিনিয়নটা কি, আপনারা কি বলবেন। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের যে নগর ভবন দখল, সেটি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গন জুড়ে নানাবিধ সমালোচনা চলছে। বিশেষ করে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে, ইশরাকের কারণে বিএনপিকে বিতর্কের মুখোমুখি হতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেন, কি কারণে ইশরাক এমনটা করছে, কাদের নির্দেশে ইশরাক এরকম দখল করছে, জোরপূর্বক নগর ভবন দখলে গিয়েছে তিনি, কেন বা তিনি জোরপূর্বক মেয়র হতে যাচ্ছেন? সাধারণ মানুষ, দেশের মানুষ না চাইলেও ইশরাকের মেয়র হতেই হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগর ভবনে সভা করাই এখন বিতর্কে পড়েছে রীতিমতো মাননীয় মেয়র ইশরাক হোসেন। নগর ভবনে ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভা করেছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতে এই সভার আয়োজন করা হয়। এই সভার ব্যানারে, এই অনুষ্ঠানের ব্যানারে ইশরাককে মাননীয় মেয়র উল্লেখ করা হয়েছে।
প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সোমবার 16 জুন নগর ভবনের কনফারেন্স রুমে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এই সভা করেছেন ইশরাক হোসেন। খুবই নিন্দনীয় একটা বিষয়। আপনারা জানাবেন আপনাদের অভিমত, আপনারা কি বলতে চান। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।